আমিও যাবো একদিন পাগলাগারোতে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়া হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না। এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ সন্ধ্যার পর। বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে। নাসিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মায়েরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হয়নি। মাত্র বের হলে সামনে শুদ্ধকে দেখে হেসে বলে। শুদ্ধ কিছু বলার আগে পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বাবি ডল। মায়েরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায়ও চলে এসেছেন। আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না তার। নাসিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়রার কথা শুনে ঠোঁট টিপে হাসলো। ফোন বের করে রেকর্ডের অপশন অন করে বলে, তোমার জামাই কি করবে মাইরা? আরেকবার বলো তো। মায়রা নাসিমের দিকে চেয়ে বিরক্তির কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বউয়ের পেছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? শুধু হাসলো। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মাইরা, তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো। মায়রা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জাই পেয়ে যায়। ওটা তো কথায় কথায় ফেলেছে। আর এই নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধ হয় মায়রার মনোভাব বুঝলো, তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম মাইরা, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মায়রা চিন্তিত বদনে বলে, ওনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে। ওকে শোনানোর জন্যই তো বলতে বলছে। উপরে উপরে মাথা নাড়ে। মায়রা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গন্ডার প্রোম্যাক্স, ওনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড় আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে, তবে একটু একটু ভালো আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি, তাকে বলবেন না যেন। নাহিদ গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা খেয়াল করলে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে। কি হয়েছে মাইরা? মায়রা শুদ্ধকে বিচার দেয়। ভাইয়া, এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধপতন হয়েছে তোর? শেষমেশ ইরফানের বউয়ের পিছনে পড়লি? নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে, অতঃপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে, এই সেই? নাসিম রেগে বলে, হ্যাঁ, ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায়। কবে দিবে? শুদ্ধ মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মাইরা, মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়রা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে ত্রিনা বেগমের ঘরের দিকে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দেবে, তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, ইরফান। নাসিম চেঁচিয়ে বলে। কি? শুদ্ধ কানে এক আঙ্গুল ঢুকিয়ে বলে, আরে আস্তে, এর কারণ জানি না, তবে মাইরা রিলেটেড ছাড়া আর কিছু হবে না। গ্রামে আসেই মাইরার জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলো ইরফান, এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানি একেবারে পঙ্গুই করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস তিনেক আগে একবার গ্রামে এসে মায়রাকে দেখেছিল। তখনই ঠিক করেছিল এই মেয়েকেই বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সেই মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে,
তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ। মায়েরা ওর বিপরীতধর্মী। যা বলছিস সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করব না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমি বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখলো রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে। শুদ্ধর বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মাইরার সে রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট্ট মেসেজ। ছেলেটা মাইরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি, তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মাইরার পিছু নিয়েছে সে ভালো ছেলে। কথা বলে সব ঠিক করব। মিটি মিটি হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মায়ের প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে। আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার না মানা বউয়ের কাছে ওড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে শায়েস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে আমি ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে। আমি ওকেই বিয়ে করব। ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলল, আমিও ফান করছি না ভাই। 3 মাস একবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বাবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর। আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না, ইরফান ওকে মারে। এই পুতুলকে মারে কেমনে, আমার তো ভাবলেই কলিজায় লাগে। এই টপিকে একেবারে ইরফানের সাথেই কথা বলবো। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন। ইরফান ঘন্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হওয়ায় হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেয়া ভয়েসে ক্লিক করলে মায়রার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ বেলকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভা নেই মুখে। যখন মায়রার মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবারও ওপেন করে। মনে হলো মায়রা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যে নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নম্বরে কল দিলে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটাকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। যদিও এখন হাসির সময় না, দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে, কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বলো। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাসিম ওর বারবিডোল এর মাইয়া। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? তা দিয়ে দিবি ওর বারবিডোলকে? ও আমাদের বাসায় আছে। শিয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মায়রাকে বারবার এভাবে ধরতে চায়। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। যাচ্ছে না, মায়রাকে ডেকে আনি, যাই। ওদের গল্প করার স্পেস দে একটু। তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলে কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল। বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালিমা খাবো আমি। ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শিয়ালের মতো অত পেতে আছি? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, তা নেই, মায়রাকে ডেকে আনলে বারবিডোল বারবিডোল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি, করবি না? মুহূর্তে নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আন তবে। শুধু ব্রু কুঁচকে বলে, ইরফান আসুক, ওর বউ ও দিলে দিবে, আমাকে বলে লাভ নাই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার, একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল।
নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারেই বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? নাসিম মন আরও খারাপ হয়। তার কপালে পুড়েছে, খুব ভালোই বুঝলো। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনো যাসনি কেন? নাসিম হেসে বলে, বাবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বাবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বাল, তোর এই হাত চালানো অফ কর তো। আমার ডলটাকেও নাকি মারিস? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুদ্ধ পেছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রু কুচকে বলে, আমার বাবি ডলকে কত মারটা না মারলি রে, তোর খবর করব আমি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে রাখলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গিলল, অতপর মৃদুস্বরে বলে, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন ছোপক রাখা মানুষকে লাইক করবে? ও তোকে লাইক করে না, অ্যাম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন শিওলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওর আশেপাশে যদি তোকে দেখি একবারও, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না। মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাগলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো, ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিজিয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায়। মায়রার চোখ জোড়া মৃদু লাল, মুখ হালকা ফোলা। ঘুমু ঘুমু চোখে মায়রা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়রাকে দেখে কেন যেন মুখাবয়ব হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কথাটা কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের উপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোয় মায়রার গালের উপরই ভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙ্গুল ছোঁয়ায় মায়রার গালে, মৃদুস্বরে বলে, এখানে কি হয়েছে? মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল। মৃদুস্বরে জিজ্ঞেস করে, ঘুমিয়েছিলে? মায়রা ঘোরের মাঝে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে? ডান হাতে দু চোখ কচলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়রার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়রার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? মায়ের আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টে প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মায়রা। তবু ইরফান শান্ত। মায়রার নিজেকেই পাগল লাগছে ইরফানের দিকে তাকালে। দেখলেও ইরফান এখনও শান্ত চোখে গম্ভীর মুখাবয়বে তার দিকেই চেয়ে আছে। ইরফানের নরম কণ্ঠ, বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়রা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে 2 কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়রার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়রা চোখ বড় বড় করে তাকায়, 1 পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুগালের মানচিত্র পাল্টে দিতে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে আরেকটু চেপে দাঁড়ায়, আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি?
মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়েরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়েরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়েরার কপাল ঠেকে। মায়েরা ঢোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়েরা জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মায়েরা দ্রুত তার দু হাতে দু গাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা আমতা আমতা করে বলে। বেরোয়নি তো। ইরফান মায়েরার দু গাল থেকে মায়েরার হাত দুটো নামিয়ে দেয়। মায়েরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদুস্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা কেঁপে উঠে ধমক খেয়ে বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারা যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। দু হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়েরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়েরার দিকে। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরো মার খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়েরা কিছু বোঝার আগে ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গালে কামড়ে ধরে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙ্গুলগুলো গুটিয়ে নেয়। ঢোক গিলে। ইরফান মায়েরার গাল ছাড়ে না। দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মায়েরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়। জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগিও না আমায়। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়েরার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বুর। ইরফান ডান হাতের আঙ্গুল মায়েরার কামড় দেয়া স্থানে চেপে ধরে। মায়েরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়েরার অবস্থা। মায়েরা আঁখি টইটুম্বুর পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়েরার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়েরা হা করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়? থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দু হাতে মায়েরা ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে শোধায়, ডু ইউ নো দ্য নেম অফ দিস বাইট? মায়েরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধহয়। তবে মায়েরা বুঝল না, তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্যই লাগে। ইরফান তার বাঁ হাত মায়েরার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙ্গুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গিলেই ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়েরার ডান গালে দাঁত বসায়। মায়েরা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটা টু শব্দটিও করল না। মিনিট 2 পর মায়েরার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়েরার কামড় দেওয়া স্থানে আঙ্গুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা অর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়েরার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়েরার। ইরফান ডান হাতে তা মায়েরার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতে এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রুকুচকে বলে, আর কি থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রুকুচকে ধমকে বলে, স্টুপিড গার্ল, বড় হবে কবে? মায়েরা তার দুগালে হাত রেখে রেগে বলে, হব না বড় হয়েছে। সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতেই ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে,
বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন, চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হইনি। মিথ্যা বললে বেহিসাব বাইটে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাছিমের সাথে কথা বলেছো কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়েরা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাসিম। অতঃপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়েরার ঠোঁটের উপর বুড়ো আঙ্গুল চেপে ধরে, দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়েরা গুটিয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়েরার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভ্রুকুচকে তাকালে ইরফানের দিকে। তার সামনে দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই এম নট এ ডঙ্কি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়েরার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে বলে, শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা অবাক হয়, কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগেই ইরফান মায়েরার ওড়না হাতায়। আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়েরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না, ওড়না টেনে মায়েরার মাথা ঢেকে দেয়। মায়েরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিম আর শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়েরার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়েরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে। শাট আপ। মায়েরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়েরা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়েরা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোয় হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল! বিড়বিড় করল। রাক্ষস একটা। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে পেছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে, আচ্ছা। মায়েরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বা হাত টকবকে ফুটে ওঠা গরম পানির ভেতরে পড়ে। মায়েরা আর্তনাদ করে ওঠে। ইরফান হতবম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়েরার হাত টেনে তোলে। বা হাত উল্টো পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরে সিঙ্কের উপর ট্যাপের নিচে মায়েরার হাতটা ধরে। মায়েরার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই। এখন কি হবে? মায়েরা জড়ানো কণ্ঠে বলে। হাত ছাড়ুন। ইরফান মায়েরার দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটায় নিজের প্রতি বিরক্তি ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কি করেছো? মায়েরা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। ট্যাপ বন্ধ করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়ছে, হাত পুড়েছে আমার, পা নয়, নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়েরাকে বেডে বসিয়ে দেয়। মায়েরা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি করছে এসব? অসহ্য জ্বলনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়েরার সামনে বিছানায় বসে। এরপর মায়েরার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়েরা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়েরা কেঁদেছে একটু সময়ে। চোখের
মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়রার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগুলো। মায়রা বলে ওঠে। কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়রার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়রার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই। 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়রা পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পিছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে। এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে। তোর কাছে ফার্স্ট এইড বক্স আছে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, না, আপা আছে শুধু। ওসব আমার ভালো লাগে না। ইরফান বিরক্ত হয়। ড্যামেট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। কি হয়েছে এর? পেছন থেকে বলে, বাড়ি যাচ্ছিস? ইরফান গাড়ি স্টার্ট দিয়ে বলে। নো। শুদ্ধ বুঝলো না বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখাবয়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তায় এক কোনায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফাস্ট। ইরফান চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটি প্রশ্ন, কোন মলম? ইরফান ভ্রুকুচকে বলে, হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়। তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে। ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভ্রুকুচকে বলে, আর নেই? জি আছে। সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে? তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সেগুলো প্যাকেট একটি বড় ব্যাগে করে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই আপনার মানি ব্যাগ? ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভ্রুকুচকে বলে, হিসাব করে টাকা দিন। মানি ব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে। দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম দিই। কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো বাস্টার্ড। ছেলেটির চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোনো গুন্ডা তার দোকানে এসেছে? এজন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপরে থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে মানে ধূসর কালার ওয়ালেটের উপর গাঢ় সিলভার কালারের গুচ্ছি লেখা। ভেতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে গুনে দেখলো সবগুলো 500, 1000 টাকার নোট। পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়? আবার চলে এলি? ইরফান দ্রুত বাড়িতে ভেতরে যেতে যেতে বলে, কাজ ছিল। শুদ্ধ ভোতা মুখে ইরফানকে দেখলো। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছেই, সাথে তার নিজেকেও পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। ইরফান গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়রার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়েছে মায়রার হাত ভেজা জায়গায়। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো। স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রার হাত চেক করলো। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়াও উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়রাকে 2 হাতে ধরে আর একটু সরিয়ে শুইয়ে দেয়। এপাশ পুরোটাও পানিতে ভিজে গিয়েছে। মায়রার মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ে দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে।
ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়রার পেছনে গিয়ে দাঁড়ানোয় মায়রা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হেই গার্ল, ওঠো।